পার্টি অফিস থেকে বের হতে হতেই দেরি হয়ে গেছে, তার ওপর আবার রাস্তায় জ্যাম। ছেলেটাকে কথা দিয়েছিল আজ আনতে যাবে। জ্যাম ছুটে গেলে শেহরান শিকদার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। যদিও সচরাচর সে এত স্পিড তুলে না, কিন্তু যেখানে ছেলের কথা আসে সেখানে তার কোনো নিয়মই খাটে না। এর মাঝে ফোন রিং হচ্ছে। শেহরান কল তুলল। সে কিছু বলার আগেই কেউ একজন ওপাশ থেকে উৎসুক কণ্ঠে বলে উঠল, বড় ভাইয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কোথায়? স্নিগ্ধকে আনতে যাচ্ছি। আসবেন কখন? পাত্র ছাড়া আমরা এসে বসে আছি, খাতির যত্ন তো তেমন পাচ্ছি না। শেহরান দীর্ঘশ্বাস ফেলল। এরা তাকে সত্যি শান্তিতে থাকতে দিতে চায় না। গত সপ্তাহে এ বিষয়ে কথা উঠলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল বিয়ের ব্যাপারে এখন ভাবছে না। তবুও এরা তার কথা না শুনে আজ পাত্রী দেখতে চলে গিয়েছে। যাওয়ার ২০ মিনিট আগে বাবা তাকে জানিয়েছে এখন আর তার কিছু করার ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়ে শেহরান বলেছে, ঠিক আছে, অ্যাড্রেস সেন্ড করে দিও, স্নিগ্ধকে স্কুল থেকে নিয়ে আমি আসব। ভাই, ভাবি কিন্তু কারাক সুন্দরী, দেখে তো আর মাথা ঘুরবেই। কথাটা বলে শেষও করতে পারল না, তার আগেই কল কেটে গেছে দেখে শেহান খ্যাক খ্যাক করে হেসে উঠল। স্নেহা চোখ রাঙিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, শেয়ালের মতো হাসবে না তো ভাইয়া। তোমার হাসি শুনে বড় ভাইয়াকে না দেখে ওনারা বিয়ে ক্যান্সেল করে দিবে। দিক না, দিলে ক্ষতিটা কার হবে? আমার ভাইয়ের মতো পাত্র পুরো বাংলাদেশে খুঁজে পাবে। শাহজাহান সাহেব ছেলের দিকে তাকে জিজ্ঞেস করলেন, শেহরানের সাথে কথা হয়েছে? স্নিগ্ধকে নিয়ে আসছে। স্নিগ্ধ স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। গার্জিয়ান ছাড়া দারোয়ান কাকু তাকে বেরোতে দিচ্ছে না। পাপা তো বলেছিল তাকে নিতে আসবে, এখনও আসছে না কেন? স্নিগ্ধ পাপার জন্য অপেক্ষা করছে। ছুটির পর অফিসে কিছু কাজ সেরে শেহনাত বেরিয়ে এলো। গেটে এসে স্নিগ্ধকে দেখে অবাক হয়ে ডাকল, স্নিগ্ধ। ম্যামের ডাকে স্নিগ্ধ ফিরে তাকে জবাব দিল, ইয়েস ম্যাম। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে নিতে কেউ আসেনি? নো মিস। শেহনাতের একটু মেজাজ খারাপ হলো। ছুটি হয়েছে প্রায় ২৫ মিনিট হয়ে গেছে, ছেলেটা এখনো অপেক্ষা করছে। বাড়ি থেকে কেউ নিতে আসেনি। মানুষ এত দায়িত্ব জ্ঞানহীন হলে কিভাবে হয়? শেহনাত স্নিগ্ধর দিকে এগিয়ে গেল। ছেলেটার ফর্সা চেহারা গরমে লাল হয়ে গেছে। তার ক্লাসের সব থেকে শান্ত বাচ্চা স্নিগ্ধ। এমন কোনোদিন হয়নি যেদিন স্নিগ্ধ ক্লাসে দুষ্টুমি করেছে বা পড়া পারেনি। ছেলেটা খুবই লক্ষ্মী। তোমাকে কে নিতে আসে স্নিগ্ধ? রোজ তো ড্রাইভার আঙ্কেল আসে, আজ যে পাপা আসবে। এখন তো অনেক দেরি হয়ে গেছে, তোমার পাপা কখন আসবে? স্নিগ্ধ ঠোঁট ফুলিয়ে ম্যামের দিকে তাকে কাঁধ উছালো, যার মানে সে জানে না। শেহনাতের এবার স্নিগ্ধর বাবার ওপর রাগ হচ্ছে। রাগ না, অবশ্য বিরক্ত আসছে। ছোট্ট একটা বাচ্চা কতক্ষণ অপেক্ষা করবে? বাবা হয়ে যদি এতটুকু দায়িত্ব নিতে না পারে তাহলে কেমন বাবা হয়েছেন তিনি? স্নিগ্ধর পাপার নাম্বার কি তার কাছে আছে? হয়তো নেই। শেহনাত স্নিগ্ধর সামনে বসল, কপালের ওপর থেকে চুল সরিয়ে দিল। তার ভ্যানিটি ব্যাগে ছোট্ট একটা ফ্যান আছে, ওটা বের করে চালু করে স্নিগ্ধর দিকে ধরে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার পাপার ফোন নাম্বার জানো? আমি কল দিয়ে জেনে নেই তোমার পাপা কখন আসবে। পাপার নাম্বার স্নিগ্ধর মুখস্থ, পাপা নিজে মুখস্থ করিয়েছে। স্নিগ্ধ নাম্বার বলবে তার আগে একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো। গাড়িটা দেখে স্নিগ্ধ উচ্ছ্বসিত হয়ে উঠল। শেহরান জানে তার দেরি হয়ে গেছে, সে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। পাপাকে দেখে স্নিগ্ধ ছুটে গেল। শেহরান দুহাত মেলে ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিল। শেহনাত বসা থেকে উঠে দাঁড়িয়েছে, ফ্যান বন্ধ করে ব্যাগে ঢুকে রাখল। শেহরান ছেলের ২ গালে চুমু খেয়ে অপরাধী গলায় বলল, আই এম সরি বাবা, আমার আসতে লেট হয়ে গেছে। তোমার কি অপেক্ষা করতে কষ্ট হয়েছে সোনা? স্নিগ্ধ বাবার গলা জড়িয়ে ধরে হেসে বলল, কষ্ট হয়নি পাপা, আই এম সরি সোনা, আর কখনো পাপা লেট করবে না, প্রমিস। এতক্ষণে শেহনাত তাদের দিকে এগিয়ে এসেছে।
টিচার সুলভ কাঠিন্য বজায় রেখে সে জিজ্ঞেস করল, আপনি স্নিগ্ধর আব্বু? শেহরান মেয়েটার দিকে তাকালো। শেহনাহাত নতুন জয়েন হয়, শেহরান ওকে চিনতে পারেনি। তারপরও সে উত্তর দিল সি। শেহনাদ এক নজর স্নিগ্ধর দিকে তাকালো। রোদে ছেলেটার ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। স্নিগ্ধর থেকে দৃষ্টি ফেরিয়ে লোকটার দিকে তাকে বলল, প্যারেন্টসদের আরও দায়িত্ববান হতে হয়। আপনি জানেন না স্কুল কখন ছুটি হয়? শেহরান এক মুহূর্ত থেমে মেয়েটাকে দেখল। নীল রঙের শাড়ি পরিহিত রমণীটির বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না। সে ভেবে পাচ্ছে না মেয়েটার তার সাথে এরকম ধমকে কথা বলছে কেন। শেহরান হালকা গলায় বলল, জি জানি, ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে। নিজের ছেলের থেকে বেশি কাজকে গুরুত্ব দেওয়া উচিত না। শেহনাদ আর কথা বাড়ালো না। স্নিগ্ধর দিকে তাকে একটু হাসি দিয়ে যাওয়া ধরল। অনিয়ম গাফিলতি সে একদমই সহ্য করতে পারে না। শেহরান ছেলেকে কোলে নিয়েই মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। বেখালি সে বলে ফেলল, মেয়েটাকে? স্নিগ্ধ জবাব দিলে, এটা আমার মিস পাপা। শেহরান কপালে ভাঁজ ফেলে ছেলের দিকে তাকে জিজ্ঞেস করলো, তোমার মিস? শেহনাদ মিস। উনি তোমার ক্লাস নেন? শেহরান এই মিসকে আগে কখনো দেখেনি, সেজন্যই চিনতে পারেনি। তোমার মিস ভীষণ স্ট্রিক্ট। স্নিগ্ধ বলতে বলতে ছেলেকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। স্নিগ্ধ বাবার গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, মিস অনেক ভালো, আমাকে অনেক আদর করে। শেহান খুঁটিয়ে খুঁটিয়ে তার হবু ভাবিকে দেখছে। মেয়েটার দুই হাতেই লম্বা লম্বা নখ দেখে হতাশে দম ফেলল। ভাইয়ার নখ বড় রাখা পছন্দ করে না। স্নেহা একবার নখ বড় রেখে নেলপালিশ লাগিয়েছিল। সেটা ভাইয়ার চোখে পড়লে খুবই মার্জিত ভাষায় বলেছিল, নখ বড় রাখার সুবিধা কি স্নেহা? যদি কোনো সুবিধা নাই থাকে তাহলে কেটে ফেলিস কেমন? নখ তো নখই। মেয়েটার সাজসজ্জা উগ্র টাইপের। কটকটে লাল রঙের লিপস্টিক লাগিয়েছে, যা তার নিজেরই চোখে লাগছে। শেহান ভেবে পাচ্ছে না মা চাচি কিভাবে এই মেয়ের পছন্দ করে গেল। তখন কি নখ ছোট ছিল? যদিও সে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, কেউ নখ বড় রাখবে নাকি ছোট রাখবে এটা তার ব্যক্তিগত ইচ্ছা। লাল লিপস্টিক দেওয়া খারাপ না, তবে তাদের পরিবারের বউ হতে হলে কিছু রুলস রেগুলেশন মানতে হবে। অতীত থেকে তার দাদি মা চাচিরা মেনে আসছে, ভবিষ্যতে তাদের বউদেরও মানতে হবে। স্নেহা ভাইয়ের কানের কাছে এসে ফিসফিস করে বলল, বিয়ে কিন্তু বড় ভাইয়ে করবে, তুমি এরকমভাবে কি দেখছ? শেহান লম্বা একটা দম ফেলে বলল, দেখছি 16 নম্বর পাত্রীও বড় ভাইজানের পছন্দ হবে না। স্নেহা বলল, তুমি কিভাবে জানো পাত্রী ভাইয়ের পছন্দ হবে না? শেহান স্নেহার মাথায় গাড্ডা মেরে বলল, আমার ভাই আমি জানবো না? স্নেহা মুখ কালো করে মাথা ডলছে। বাবা শেহানকে ইশারা করলো শেহরানকে কল করে জেনে নিতে কোথায় আছে সে। শেহান কল করলে শেহরান কল তুলল না, কারণ সে তখন দরজায় ছিল। এবারের লোক দরজা খুলে দিলে স্নিগ্ধকে কোলে নিয়ে শেহরান ভিতরে প্রবেশ করল। চাচ্চু ফুপিকে দেখে স্নিগ্ধ বাবার কোল থেকে নেমে গেল। দৌড়ে এসে শেহরানের কোলে সরে খুশি হওয়া গলায় বলল, তোমরাও এসেছো চাচ্চু। শেহান ভাতিজের গালে কুটুস করে কামড় বসিয়ে দিয়ে আদর করে দিল। ছোটবেলা থেকে এভাবেই সে স্নিগ্ধকে আদর করে। স্নিগ্ধ এখন চাচার কামড়া কামড়িতে অভ্যস্ত হয়ে গেছে। শেহান স্নিগ্ধর টাই খুলে দিতে দিতে বলল, আমরা নাইলে তোর বাপের বউকে তুই একা দেখতে আসবি নাকি? স্নিগ্ধ জানে না পাপা তাকে কোথায় নিয়ে এসেছে। পাপা তাকে বলেনি, শুধু বলেছে আমরা আজকে নতুন এক জায়গায় যাব। স্নিগ্ধ এটা শুনে খুশি হয়ে গিয়েছিল, তবে চাচ্চুর মুখে পাপার বউ কথাটা শুনে স্নিগ্ধর খুশি দ্বিগুণ হয়ে গেল। কারণ পাপার বউ তো তার মাম্মা হবে। মাম্মাকে তো কবে থেকে দেখতে চাচ্ছে, কিন্তু মাম্মা তাদের সাথে থাকে না। মাম্মাকে পেলে স্নিগ্ধ জিজ্ঞেস করবে, কেন মাম্মা তাদের সাথে থাকে না? সবার মাম্মার মতো কেন তাকে আদর করে না? কেন তাকে খাইয়ে দেয় না? স্কুলে নিয়ে যায় না? স্নিগ্ধ তার ছোট্ট হাতে চাচ্চুর গাল ধরে জিজ্ঞেস করলো, চাচ্চু কোনটা আমার মাম্মা?
শেহান জবাব দিতে গিয়ে ভাইয়ের কড়া চাহনি দেখে থেমে গেল। শেহরান বারণ করেছিল স্নিগ্ধর সামনে কেউ যেন এসব কথা না তুলে, বিয়ে হবে কিনা এটাও শিওর না, অথচ শেহান মেয়েটাকে স্নিগ্ধর কাছে মাম্মা বলে পরিচয় করাচ্ছে। ভাইয়ের কড়া চাহনির দিকে চেয়ে শেহান দাঁত বের করে হাসল। স্নিগ্ধকে বলল, যা বেটা, তোর ফুপিনের কাছে যা, আমার একটু ইয়ে পেয়েছে। চাচুর ইয়ে পেয়েছে শুনে স্নিগ্ধ মুখে হাত চেপে হাসল। ফুপির কোলে এলে স্নেহা জিজ্ঞেস করল, আমার বাবার খিদে পেয়েছে? স্নিগ্ধ মাথা নাড়ল, তার খিদে পেয়েছে। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। স্নিগ্ধকে 3 বেলা সেই খাওয়ায়। এই ছেলে তাকে ছাড়া অন্য কারো হাতে খেতে চায় না, খেলো অল্প খায়। তাই যত কাজ, যত ব্যস্ততা, কলেজ ঘুরে ঘুরে যা কিছুই থাকুক না কেন, স্নিগ্ধকে না খাইয়ে স্নেহা বাড়ি থেকে বের হয় না। দুপুরেও আবার স্নিগ্ধ বাড়ি ফেরার আগেই সে বাড়ি ফিরে। রাতে স্নিগ্ধর পড়া শেষ হওয়ার অপেক্ষায় থাকে। শেহরান বাবার পাশে বসলে শাহজাহান সাহেব জিজ্ঞেস করলেন, এত দেরি কেন করেছ? কখন থেকে ওরা তোমার অপেক্ষা করছে? মা চাচিরা আগেই পাত্রী দেখে গেছে, আজ পুরুষরা এসেছে। পাত্রী দেখে গিয়ে শেহরান যদি অনুমতি দেয় তবে বিয়ের কথাবার্তা পাকা করবে। শেহরান অবশ্য এখনও জানে না তার সামনে বসে থাকা পাত্রীটাই মেয়েটাই পাত্রী কিনা। তবে উর্মি নিজেই শেহরানের সাথে কথা বলল। শেহরান চোখ তুলে মেয়েটাকে দেখে নিয়ে দীর্ঘশ্বাস গোপন করল। মায়ের বর্ণনার সাথে পাত্রীর কোনো মিলই খুঁজে পাচ্ছে না সে, বরং মা যা যা বলেছে তার বিপরীতে মনে হচ্ছে। উর্মির সাথে তাকে আলাদা কথা বলার সুযোগ করে দেয়া হলো। ওরা পুল সাইডে চলে এসেছে। উর্মির সাথে শেহরানের প্রথম কথাটা ছিল, 4 বছর বয়সী আমার একটা ছেলে আছে, আপনাকে জানানো হয়েছে নিশ্চয়ই? উর্মি হেসে বলল, জি জানানো হয়েছে, তবে আমাকে এটাও জানানো হয়েছে স্নিগ্ধ আপনার নিজের ছেলে না। শেহরানের কপালের মাঝখানে সূক্ষ্ম কয়েকটা ভাঁজ পড়ল। উর্মি শেহরানের দিকে তাকে বলল, আপনার বন্ধু ও তার স্ত্রী মৃত্যুর পর তাদের একমাত্র সন্তানকে আপনি নিজের কাছে নিয়ে এসেছেন। জন্মদাতা পিতা না হয়েও স্নিগ্ধকে আপনি নিজের ছেলের মতোই বড় করেছেন। উর্মি কথাগুলো সহজভাবে বললেও এই কথাগুলো শোনার পর শেহরানের চেহারার ভাব সহজ রইল না। চল শক্ত হয়ে গেছে ওর, হাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। বাবা মাকে সে বলেছিল পাত্রী দেখতে গিয়ে এই সত্যটা যেন কাউকে জানানো না হয়। যাকে সে বিয়ে করবে সেই মেয়ে যেন এটাই জানে স্নিগ্ধ তার ছেলে। স্নিগ্ধকে তার সন্তান মেনে নিয়ে যেই মেয়ে বিয়েতে রাজি হবে শেহরান তাকেই বিয়ে করবে, অথচ বাবা মা এই মেয়েকে জানিয়ে দিয়েছে। শেহরান উর্মির সাথে আর কথা একটাও বলল না, মেয়েটাকে রেখে ভিতরে চলে এলো। স্নিগ্ধ তখন শেহানের কোলে ছিল। শেহরান শেহানের থেকে স্নিগ্ধকে নিয়ে বলল, আমি যাচ্ছি, তুই বাবা স্নেহাকে নিয়ে আয়। শেহান হতবাক হয়ে ভাইয়ের দিকে তাকে জিজ্ঞেস করলো, কোথায় আছো তুমি? বাড়িতে। কেন? শেহরান কঠিন চোখে তাকালো, যার অর্থ এত প্রশ্ন পছন্দ করছে না সে। শেহান আর কিছু জিজ্ঞেস করলো না। ভাই এখানে রেগে গেলে সমস্যা, তার থেকে বরং বাড়িতে গিয়ে জেনে নিবে কি হয়েছে। শেহরান এভাবে হুট করে চলে যাওয়ার পর পরিবেশটা পাল্টে গেল। উর্মির পরিবার নানান প্রশ্ন করতে লাগলো। শেহান তাদের যেমন তেমন বুঝ দিয়ে বাবা বোনকে নিয়ে বেরিয়ে এলো। বাবা নিজেও তাকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোমার ভাইয়ের? কাউকে কিছু না বলে ওরকমভাবে চলে গেল কেন? শেহান পড়েছে জ্বালায়, সে নিজেও তো জানে না ভাইয়ের কি হয়েছে। এসব প্রশ্নের উত্তর সে কিভাবে দিবে? তাই তো যাওয়ার আগে তাকে বলে যায়নি। রুমে ফিরে কাঁধে থেকে টোট ব্যাগ নামিয়ে টেবিলের উপর রেখে দিয়ে শেহনাদ বিছানায় গা ছেড়ে দিল। সিলিং ফ্যানের দিকে তাকাতেই শান্তি বলে উঠল, শালারা রাতে তো কারেন্ট দেয়ই না, দিনেও নাটকের শেষ নেই। কারেন্ট নেই শুনে শেহনাদের কাঁদতে ইচ্ছে করল। একে তো এত গরম, তার ওপর আজ হেঁটে এসেছে। ভেবেছিল রুমে ফিরে ফ্যান চালিয়ে গাটা একটু ঠান্ডা করে নিবে, কিন্তু তার হলো কই, কারেন্টই নেই। শান্তি তালপাতার পাখাটা শেহনাতের হাতে এনে দিয়ে বলল,
নে, নিজের সেবা নিজেই কর। শেহনাত পাখাটা নিলেও বাতাস করার মতো শক্তি তার নেই। চোখ বন্ধ করে শুয়ে আছে সে। অলস মেয়েটার দিকে তাকিয়ে শান্তি নিজেই পাখা নিয়ে বাতাস করা শুরু করে জিজ্ঞেস করলো, সকালে কি খেয়েছিস? পরোটা সবজি। এমনিতেই নাকি গ্যাস্ট্রিকে বুক জ্বলে, আরও পরোটা খেয়ে দিন কাটিয়ে দে। কি করব, সকালে রেঁধে বেড়ে খেয়ে যেতে যেতে স্কুলের সময় পেরিয়ে যাবে। একটু সকালে উঠতেই তো পারিস। চেষ্টা করি কিন্তু পারি না। আমিও তো নাইট করে এসে সকালে উঠতে পারি না। তোমার উঠতেও হবে না, 7 দিন যে রেঁধে খাও এটাই অনেক। শেহনাত শান্তির সাথে রুম শেয়ারে থাকে। দুজনে এক ইতিমখানায় বড় হয়েছে। শান্তি তার কয়েক বছর আগে ইতিমখানা থেকে বেরিয়ে যায়। সে এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। শেহনাত পড়াশোনায় ভালো ছিল বলে এতিমখানা থেকে বেরিয়ে আসার পরেও মিস লিডিয়া তাকে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেছে। এসএসসি থেকেই সে টিউশনি শুরু করেছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত মিস লিডিয়ার সাহায্য নিয়ে পড়লেও অনার্সের খরচ নিজেই বহন করছে। ভাগ্যক্রমে এবছর একটা চাকরিও পেয়ে গেছে। বড় বোন শান্তি আপুর ছায়াতলে থাকছে। তার ভাগ্যটা অতটা খারাপ না, ভালোই তো আছে সে। এর থেকে ভালো খুঁজতে গেলে তাকে লোভী বলা হবে। শুয়ে না থেকে যা, গোসল করে আয়, গরম কমে যাবে। কষ্ট লাগছে। তোর তো সব কাজেই কষ্ট, খেতে কষ্ট, গোসল করতে কষ্ট, নিজের খেয়াল রাখতে কষ্ট। শেহনাত চোখ বন্ধ করে শুয়ে থেকে হাসল। শান্তি উঠে গেল। সকালে রান্না হয়নি, সেও পরোটা ভাজিয়ে আনিয়েই খেয়েছে। এখন রান্না বসাতে হবে, না হলে এই মেয়ে দুপুরেও না খেয়েই থাকবে। আমি ভাত বসিয়ে দিচ্ছি, গা ধুয়ে আয় তুই। শেহনাত চট করে চোখ খুলল। শান্তি উঠে যাচ্ছে দেখে সেও তাড়াহুড়ো করে উঠে বসল। শান্তির হাত ধরে বলল, একদম না, এই 7 দিন আমার রান্না করার পালা, তুমি বসো, আমি ভাত বসিয়ে দিয়েই গোসলে যাব। শান্তি চোখ পাকিয়ে তাকিয়ে কিছু বললেও শেহনাত শুনল না। শান্তি আপু সবসময় তার সুবিধা করে দেয়, অথচ সেই মানুষটার জন্য তেমন কিছুই করতে পারে না। শেহনাত রান্নাঘরে গিয়ে চাল ধুয়ে গ্যাসে ভাত বসিয়ে দিল। ফিরে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার আগে বলল, চাল ফোটার আগে আমার গোসল শেষ হয়ে যাবে। বাড়িওয়ালার ফ্রিজ থেকে 1 পোটলা মাংস বের করে নিয়ে আসো তো, আজ মাংস রাঁধব, অনেক দিন খাওয়া হয় না। স্নিগ্ধকে নিয়ে শেহরান ফিরে আসতে দেখে মা উৎসুক হয়ে এগিয়ে এলেন। মেয়ে কেমন দেখলো জানতে চাইলেন। শেহরান ওখান থেকে রেগে বেরিয়ে এলেও নিজের বাড়িতে পা রাখার আগে রাগ বাইরে রেখে এসেছে। তাই মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি বিয়ে করব না মা, এই মেয়েকে করব না এমন না, কোনো মেয়েকেই করব না। তোমরা আমার জন্য মেয়ে দেখা বন্ধ করে দিতে পারো। ছেলের মুখে এমন কথা শুনে ফারহানার চোয়াল ঝুলে গেল। বিয়ের জন্য রাজি হয়েছিল বলেই তো আজ পাত্রী দেখতে গেল, এখন ফিরে এসে বলছে বিয়ে করবে না। ফারহানা নরম গলায় জিজ্ঞেস করলো, এমন কথা কেন বলছিস বাবা, মেয়ে পছন্দ হয়নি? এ মেয়ে পছন্দ না হলে আরও মেয়ে দেখব, দেশে কি মেয়ের অভাব আছে? স্নিগ্ধ গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এখনও জেগে থাকলে হয়তো শেহরান এই বিষয় নিয়ে কোনো কথাই বলতো না। আমি নিজের প্রয়োজনে বিয়ে করতে চাইনি। তোমরা বলেছিলে স্নিগ্ধর জন্য মা লাগবে, আমিও একবার ভেবেছিলাম, হয়তো তোমরা ঠিকই বলছো। তবে এখন আমার মনে হচ্ছে স্নিগ্ধর জন্য ওর বাবাই যথেষ্ট। স্নিগ্ধর বড় হয়ে ওঠার জন্য ওর মার প্রয়োজন নেই। মাকে আর কিছু বলতে না দিয়ে শেহরান দোতলায় নিজের রুমে চলে এলো। রুমে এসে স্নিগ্ধকে বিছানায় শুয়ে দিয়ে এসি অন করে দিল। ছেলেটা গরম সহ্য করতে পারে না, এমনিতেই তো টুকটুকে লাল, গরমে আরো লাল হয়ে যায়। শেহরান কতক্ষণ স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে রইল। এই মুখের দিকে তাকালে আর একটা মুখও তার স্মৃতিতে ভেসে ওঠে। ছেলেটা হুবাহু বাপের চেহারা পেয়েছে, সেই টানা টানা চোখ, সেই চোখা নাক, সেই গালে টোল। স্নিগ্ধ হাসলে মনে হয় সাইফ হাসছে। শেহরান ছেলের পা থেকে জুতো খুলে দিচ্ছে। তুই জন্ম দিল, এটা এখন আমার ছেলে সাইফ, তুই তো শালা স্বার্থপর, নিজের ছেলের কথা ভাবিসনি। ওই দিন তোকে ভাবি কিনে বাইকে যেতে কে বলেছিল?
তোরা যদি সেদিন বের না হতি তাহলেই তো ওই ঘটনা ঘটতো না। ভাবি সই সালামতে হাসপাতালে স্নিগ্ধকে পৃথিবীতে আনত। তুইও জন্মের পর প্রথমবার ছেলেকে কোলে নিয়ে বাবা হওয়ার স্বাদ নিতে পারতি। আমি না হয় ওর চাচ্চু হয়ে খুশি থাকতাম। শেহরান ওই দিনটার কথা কখনো ভুলতে পারবে না। তার স্নিগ্ধ ফাইট করে পৃথিবীতে এসেছে। ট্রাক চাপায় সাহেব মুনিয়া জীবন থেকে হার মেনে নিলেও এই ছোট্ট প্রাণটি নেয়নি। মায়ের পেট ফেটে বেরিয়ে এসেছে। শেহরান ঝুঁকে স্নিগ্ধর কপালে গাঢ় চুমু খেলো, বিড়বিড় করে বলল, তুই তোর বাপের পাশে থাকিস নি সাহেব। তোর ছেলেকে প্রথম আমি কোলে তুলেছি, তাই এখন স্নিগ্ধ আমার। নামটা তোর সাথে মিলিয়ে রেখেছি, তাতে কি? বাবা তো আমাকেই ডাকে। ছেলের মুখ থেকে বাবা ডাক শুনতে কেমন লাগে তুই জানিস না? আমি জানি। স্নিগ্ধ যখন ওর ছোট্ট নরম হাতে আমাকে জড়িয়ে ধরে তখন আমি ভুলে যাই তুই ওর বাবা। স্নিগ্ধকে বুকের সাথে মিশিয়ে নিয়ে যখন ঘুম পাড়াই তখন মনে হয় ও আমারই অংশ। আমার ছেলের মুখে হাসি দেখার জন্য সব কিছু করতে পারবো আমি। ওর সামনে আমার কাছে পুরো পৃথিবী তুচ্ছ। স্নিগ্ধর বাবাও আমি, মাও আমি, আমার পরিচয় ওর পরিচয়। আমার ছেলের জন্য ওই একটা মেয়ে কেন, পৃথিবীর সব মেয়েকে রিজেক্ট করতে পারবো। উর্মি মেয়েটা হয়তো খারাপ না, কিন্তু মেয়েটা যখন বলছিল স্নিগ্ধ ওর নিজের ছেলে না, তখন মেয়েটার চোখে এক ধরনের খুশি লক্ষ্য করেছে। কিসের খুশি ছিল ওটা? স্নিগ্ধ তার নিজের রক্ত না, এই খুশি। ভবিষ্যতে যখন তার নিজের সন্তান আসবে তখন স্নিগ্ধর প্রতি তার ভালোবাসা টান কমে যাবে, এটাই ভেবেছিল কি মেয়েটা? হয়তো এমনটাই ভেবেছিল। তবে মেয়েটা জানে না স্নিগ্ধর প্রতি তার টান ভালোবাসা বিন্দু পরিমাণ কমার আশঙ্কা থাকলে সে সন্তানই নিবে না। স্নিগ্ধ ঘুমের মাঝে নড়ে উঠেছে। শেহরান ওর চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বলল, তুই আমার পৃথিবী বাচ্চা, আমার বেঁচে থাকার জন্য অক্সিজেন তুই, আমার বুক পকেটে লুকোনো চাঁদ তুই। তোর অনাদর আমি সহ্য করতে পারবো না বাবা। সৃষ্টিকর্তা আমাকে সে ক্ষমতা দেননি। শেহান বাবা বোনকে নিয়ে বাড়ি ফেরা মাত্র মা এসে তার হাত ধরে ফেলল। বেকুল কণ্ঠে জানতে চাইল, তোর ভাইয়ের কি হয়েছে শেহান? তোদেরকে রেখে কেন চলে এসেছে ও? এ কি যন্ত্রণা! আসার পথে বাবাও বারবার তাকে এই একটা কথাই জিজ্ঞেস করেছে, এখন মাও করছে। সে তো আর ভাইয়ের ঘরের বউ না যে স্বামীর সব খবরাখবর জানবে। ভাই তো তাকেও রেখে চলে এসেছে। শেহান এক হাতে মাকে জড়িয়ে ধরে বলল, মাতাজি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি আপনার বড় ছেলের সাথে বাতচিত করে আসি। তা না হলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। শেহান দোতলায় ভাই রুমে এসে দেখল ভাই ওয়াশরুমে স্নিগ্ধ ঘুমিয়ে আছে। খুব কষ্টে ছোট ইঁদুরটাকে চটকে ফেলা থেকে নিজেকে আটকালো, তবে চুমু খাওয়া থেকে বিরত থাকতে পারল না। শেহরান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শেহানকে স্নিগ্ধকে চুমু খেতে দেখে বলল, ঘুমাতে দে ওকে। শেহান স্নিগ্ধর ওপর ঝুঁকা অবস্থাতে ভাইয়ের দিকে তাকালো। শেহরান তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে। শেহান জিজ্ঞেস করল, এবার বলো তোমার সমস্যা কি? তখন ওভাবে কেন চলে এসেছ? মেয়ে পছন্দ হয়নি? শেহরান জবাব না দিয়ে বারান্দায় গিয়ে ভেজা তোয়ালে রশিতে ঝুলিয়ে রুমে ফিরে এলো। শেহান এবার উঠে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়েছে। তোমার বাবা মা আমাকে পাগল করে ফেলেছে। তোমার থেকে জানতে পারলে আমি ওনাদেরকে শান্ত করতে পারবো। তাই দয়া করে ছোট ভাইকে জানাও তোমার মাথায় কি চলছে। বিয়ে করব না আমি। শেহান ভুরু কুঁচকে জানতে চাইল, কেন? প্রয়োজন নেই। মানুষ কি শুধু প্রয়োজনেই বিয়ে করে? মানুষ কেন করে জানি না, তবে আমি প্রয়োজনেই করছিলাম। রাজি হয়ে এখন মনে হচ্ছে তোমার প্রয়োজন নেই। তুমি জানো বাবা মা জানলে কত কষ্ট পাবে? বাবা মা ছেলের বউ আনতে চায়, ছেলে তো তুইও। শেহান চোখ বড় বড় করে তাকালো। ভাই নিজের আপদ এখন তার ঘাড়ে তুলে দিতে চাচ্ছে। শেহান বলে উঠল, অসম্ভব। শেহরান ঠোঁট বাঁকিয়ে হাসল, এখন অসম্ভব কেন? বড় ভাইকে রেখে আমি কিছুতেই বিয়ে করব না। শিকদার বাড়িতে আগে শেহরান শিকদারের বউ আসবে, তারপর শেহান শিকদারের।
তাহলে বাবা মাকে ছেলের বউ দেখার আশা ছেড়ে দিতে বলিস। শেহান এবার অধৈর্য গলে জানতে চাইল, তুমি বিয়ে কেন করতে চাচ্ছ না ভাই? কারণটা তো বলবে। শেহরান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যে আসবে সে আমার স্ত্রী হয়ে আসবে, আমার ছেলের মা হয়ে আসবে না। যদি এমন কাউকে পেয়ে যাও যে আগে তোমার ছেলের মা হবে, তারপর তোমার স্ত্রী, তখন কি ওই মেয়েকে গ্রহণ করবে? নিঃসন্দেহে। ঠিক আছে, তোমার জন্য তাহলে এমন মেয়ে খুঁজব। পাবি না। যদি পাই? শেহরান গম্ভীরতা ঝেড়ে সামান্য হেসে বলল, পেলে তোর ভাই বর সাজবে। সবার পরে শেহান ব্রেকফাস্ট টেবিলে এসেছে। উস্কো খুস্কো চুল, ঘুমে ফোলা চোখ নিয়ে হাই তুলতে তুলতে এসে স্নিগ্ধকে চেপে ধরে গালে কামড় বসালো। স্নিগ্ধ ফুপিনের হাতে খেতে খেতে ডান হাত দিয়ে গাল মুছল। নাখোশ মুখে চাচুর দিকে তাকিয়ে বলল, তুমি দাঁত ব্রাশ করনি চাচ্চু? শেহান বাঁকা হেসে আরেকবার স্নিগ্ধকে চেপে ধরে পরপর 4-5টা চুমু খেয়ে বলল, দাঁত ব্রাশ না করেই তোকে চুমু খাবো, কি করবি তুই? পাপার কাছে বিচার দেব। দে বিচার, দেখি তোর পাপা আমার কি বিচার করে। পাপা তোমাকে মারবে। শেহান বাচ্চাদের মতো করে মুখ ভ্যাংসালো, চেয়ার টেনে ভাইয়ের পাশে বসল। স্নিগ্ধ বাবার পাশেই বসেছে। বাবার দিকে ফিরে সত্যি সত্যি চাচার নামে অভিযোগ করল, পাপা দেখো, চাচু দাঁত ব্রাশ না করে আমাকে চুমু খেয়েছে। শেহরান ছেলের গোল গাল মুখখানার দিকে তাকিয়ে আছে। কামড় দেওয়ার কারণে গালটা লাল হয়ে গেছে। শেহরান কঠিন গলায় ছোট ভাইকে বলল, শেহান, তুই আর কখনো দাঁত ব্রাশ না করে আমার ছেলেকে চুমু খাবি না। বাবা চাচুকে বকে দিয়েছে দেখে স্নিগ্ধ মুখ টিপে হাসল। শেহান যেন ভাইয়ের কথা খুব গায়ে মাখে। 101 বার চুমু খাবে সে, কামড়ও দিবে। এই ছেলে ছোটবেলা কারো কোলে হাগুমুতো না করলেও তার কোলে এসে ঠিকই করেছে। স্নেহা সারাদিন চুমু খেলো, বমি করেনি, অথচ সে চুমু খেতে গেলে বমি করে ভাসিয়ে দিয়েছে। এই ছেলের কত বমি তার পেটে গিয়েছে হিসেব নেই। ওসবের প্রতিশোধ কি নিবে না? শাহজাহান সাহেব ছোট ছেলের উদ্দেশ্যে বলল, আজকে অফিসে যাবে তুমি। অফিসে যাওয়ার কথা শুনে শেহানের মুখ চুপসে গেল। বড় ভাই থাকতেও তাকে অফিসে যেতে হয়, এই দুঃখ রাখার জায়গা পায় না সে। ভাই রাজনীতিতে ঢুকে তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। গত বছর গ্রাজুয়েট হয়ে বেরোনোর পরপরই এই ভদ্রলোক তাকে ঘাড় ধরে অফিসে বসিয়ে দিয়েছে। এখন কি এটা তার অফিসে যাওয়ার বয়স? 26-এ যদি অফিসে বসে তাহলে জীবন কি 40-এর পর এনজয় করবে? তোমার তো আর একটা ছেলেও আছে। শাহজাহান সাহেব বিরক্ত চোখে তাকালেন, বললেন, আমার আরেক ছেলে তো আর তোমার মতো আমার ঘাড়ে বেকার বসে খাচ্ছে না। অপমান। হা, তবে এসব অপমান তার গায়ে লাগে না। আমিও তাহলে রাজনীতিতে ঢুকব। তুমি রাজনীতিতে নামলে দেশ দেউলিয়া হয়ে যাবে। আবার অপমান? বড় বাবার কথা শুনে স্নেহা ফিক করে হেসে ফেলল। ফুপিনকে হাসতে দেখে স্নিগ্ধ জিজ্ঞেস করলো, কেন হাসছো ফুপিন? তোর চাচার দুঃখে দুঃখান্বিত হয়ে হাসি এসে গেছে। শেহান আগুন চোখে স্নেহার দিকে তাকালে স্নেহা মুখে হাত চেপে ধরল। স্নিগ্ধর খাওয়া হয়ে গেলে শেহরান ছেলেকে নিয়ে উঠে পড়ল। ছেলেকে স্কুলে দিয়ে আবার সাভার যেতে হবে। বের হওয়ার আগে শেহরান মাকে বলল, আসছি মা। ফারহানা রাগ করে ছেলের সাথে কথা বলছে না। ছেলে তার রাগ ভাঙানোর চেষ্টা করেনি, জানে রাগ ভাঙাতে হলে বিয়েতে রাজি হতে হবে। তাই এখন বের হওয়ার আগে আহ্লাদ লাগাচ্ছে। জানা কথা, মা কখনো রাগ নিয়ে ছেলেদের বিদায় জানাবে না। ফারহানা রাগ ভুলে বলল, সাবধানে যাস। শেহরান নিঃশব্দে হেসে বলল, আচ্ছা। একমাত্র বাপের কথা রাখতে শেহান আজ অফিসে এসেছে। যদিও সে মাঝে মাঝে অফিসে বসে, তবে রোজ আসে না। অফিসে এসে বাপজানের প্রিয় সেক্রেটারি তারার থেকে জেনে নিল আজ তাকে কি কি কাজ করতে হবে। তারা শিডিউল দেখে জানালো, আগামী সপ্তাহে আমাদের নতুন যে লিপস্টিক ব্র্যান্ড লঞ্চ হবে সেটারই অ্যাড শ্যুট হবে। আপনাকে সেটে থাকতে হবে, স্যারের হুকুম। শেহান চেয়ারে হেলান দিয়ে বসে তারার দিকে তাকে অবাক হওয়া গলায় বলল, ব্যাস এতটুকুই? তারাও আন্তরিক হেসে বলল, জি বস। শেহান ঠোঁটের কোণে কটাক্ষের হাসি নিয়ে বলল, আজ তোমার স্যারের আমার ওপর এত দয়া হলো কেন? অফিসে পেলেই তো গাধার খাটুনি খাটিয়ে রাখেন।
তারা চেহারা গম্ভীর করে নিয়ে বলল, মোটেও না স্যার, সবসময় আপনাকে সহজ কাজই দেন। আপনি নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সেই সহজ কাজকে কঠিন বানান, এর জন্য স্যারকে দোষ দেওয়া যায় না। শেহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, শার্টের হাতা গুটিয়ে কুনি পর্যন্ত তুলতে তুলতে দরজার দিকে এগোলো। তারার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে আদেশ ছাড়ল, ফলো মি। স্যারের প্রিয় চামচি। তারা ঠোঁট কামড়ে ট্যাব বুকের সাথে জড়িয়ে চুপচাপ বসের পিছনে ছুটল। গ্লাস দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আলো ঝলমলে পরিবেশ দেখা গেল। বিশাল সেট, এক পাশে বড় বড় সফট বক্স লাইট, অন্য পাশে ক্যামেরা, ট্রাইপড। ক্রুদের ব্যস্ততা চোখে পড়ল। মেকআপ ম্যান এবং হেয়ারড্রেসাররা মডেলদের ঘিরে কাজ করছে। শেহান প্যান্টের পকেটে হাত ঢুকে ভিতরে ঢুকলো। তখনই ক্যামেরাম্যান এগিয়ে এসে বলল, শেহান ভাই, লাইট সেটআপে একটু ঝামেলা হচ্ছে, আপনার গাইডলাইন দরকার। কাজে এসে শেহান প্রফেশনাল হয়ে যায়। চোখ থেকে সানগ্লাস খুলে তারার দিকে ধরে ছেলেটাকে বলল, চলো তোমার ঝামেলা সমাধান করে আসি। লাইট সেটআপ করে দিয়ে আশেপাশে একবার চোখ বোলালো। আলোর ঝলকানির মধ্যে বেশ কয়েকজন মডেলকে দেখে তারাকে জিজ্ঞেস করলো, মেইন মডেলকে? তারা এগিয়ে এসে জানালো, পায়েল মির্জা। শেহান এই মডেলকে চিনে না, আগে কোনোদিন দেখেছে বলেও শিওর না, তবে নামটা শোনা শোনা মনে হচ্ছে। মডেলকে সিলেক্ট করেছে আপনার বাবা, মানে স্যার নিজেই। শেহানের ঠোঁটে শয়তানি হাসি দেখা দিল। শিকদার সাহেবের আজকাল মডেলদের সাথেও চেনা জানা আছে, কথাটা মাতাজিকে জানাতেই হয়। শেহান মনে মনে বাবজানকে শিক্ষা দেওয়ার ফোন দিয়ে আসছে। ঠিক তখনই মেকআপ রুমের দরজা খুলে পায়েল মির্জা বেরিয়ে এলো। পরনে লাল সিল্কের গাউন, ঠোঁটে লাল শেডের লিপস্টিক। চারপাশের কোলাহল মুহূর্তে থেমে গেল। লাইটিং ক্রু, ক্যামেরাম্যান, এমনকি অন্য মডেলরাও তাকিয়ে রইল তার দিকে। বাকিদের মতো শেহানও তাকিয়ে আছে। তারা শেহানের প্রতিক্রিয়া খেয়াল করছিল। ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলল, বস, আপনার মনে কি ঘন্টি বেজে গেছে? শেহান পায়েল মির্জার থেকে চোখ সরিয়ে এনে তারার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আজকাল বেশি কথা বলছো না স্যারের চামচি? মুখে তালা না দিলে আমি তোমার কেরিয়ারের ঘন্টা বাজিয়ে দেব। তারা কষ্ট করে হাসি চেপে রেখে গম্ভীর হওয়ার চেষ্টা করল। পায়েল হেঁটে এসে ক্যামেরার সামনে দাঁড়ালো। আবার সকলের ব্যস্ততা বেড়ে গেল। পায়েল মির্জা লিপস্টিক হাতে নিয়ে পোজ দিতে শুরু করেছে। শেহান মনিটরে তাকিয়ে আছে। হে মেয়েকে কোথায় দেখেছে মনে করার চেষ্টা করলো। অদ্ভুত চেনা চেনা লাগছে, অথচ মনে পড়ছে না। তারা পাশ থেকে জানতে চাইল, বস কি দেখছেন? তোমার মাথা। এখনও তার দৃষ্টি পায়েল মির্জার দিক থেকে সরল না। পায়েল পারফেক্ট অ্যাঙ্গেলে পোজ দিচ্ছে। ক্রুরা মুগ্ধ হয়ে দেখছে। শেহান অদ্ভুত দোটানায় ভুগছে। মেয়েটাকে দেখে এখন নাম মুখ দুটোই চেনা লাগছে। তারা নোট নিতে নিতে আবারও শেহানকে খেয়াল করলো। নিচু গলে জিজ্ঞেস করলো, বস, আপনি ওকে অনেকক্ষণ ধরে অদ্ভুতভাবে দেখছেন, এনি প্রবলেম? মেয়েটাকে পরিচিত লাগছে। তারা মুচকি হেসে বলল, পায়েল মির্জা আজকের দিনে ফ্যাশন দুনিয়ার নতুন সেন্সেশন। আপনি তো আর আমাদের মতো কাজের মানুষ না, মন চেলে অফিসে আসেন, তাই মনে হয় চেনেন না। শেহান কঠিন চোখে তারার দিকে তাকালো। মেয়েটার কত বড় সাহস! মাত্রই তাকে খোঁচা দিয়ে কথা বলল। শেহান চিবিয়ে চিবিয়ে বলল, দিন দিন কি চাকরির মায়া চলে যাচ্ছে? তারা স্যারের সেক্রেটারি, ছোট বস তাকে চাকরি থেকে বের করতে পারবে না। তারা নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, আমি তো কেবল সত্যি বলেছি বস। শেহান কটমট চোখে তাকিয়ে থাকলেও তার কিছুই এলো গেল না। শ্যুট শেষ হলে ফ্ল্যাশলাইট সব বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে নীরবতার পর ক্রুরা হাততালি দিয়ে উঠল, কারণ আজকের শ্যুট ভীষণ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। স্টাফ এগিয়ে এসে পায়েলের হাতে পানির বোতল দিল। পায়েল এক চুমুকে পানি খেয়ে স্টাফের সাথে কথা বলে ঘুরে শেহানের দিকে তাকালো। গ্রে কালারের টি শার্টের ওপর অলিভ জ্যাকেট চাপানো ছেলেটাকে চিনতে তার ভুল হলো না। সে শেহানের দিকে এগিয়ে এলো। শেহান তখন তার সাথে কথা বলছিল। পায়েল এসে তার পেছনে দাঁড়িয়েছে। পায়েল মির্জার উপর চোখ পড়তেই তারা বসকে চোখে ইশারা করলো। শেহান ওর ইশারা ইঙ্গিত বুঝতে না পেরে কিছুটা ধমকে বলল, চোখ দিয়ে কি ইশারা করছে ইডিয়েট? মুখে বলো।
ধমক খেয়ে মুখ বাঁকিয়ে তারা বলল, পেছনে তাকান বস। কেন, পেছনে কি? বলতে বলতে শেহান পেছনে তাকালো। পায়েল সৌজন্য নিয়ে হেসে বলল, তুমি আমাকে চিনতে পারোনি তাই না? শেহান কিছুটা হকচকিয়ে গেল। মেইন মডেলের থেকে এরূপ প্রশ্ন আশা করেনি সে। পায়েল ঠিকই ধরেছিল, শেহান তাকে চিনতে পারেনি। তবে সে অবশ্য কিছু মনে করলো না। শেহান খানিকটা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি, আপনি আমাকে চেনেন? তাকে আপনি ডাকতে শুনে পায়েল এবার হেসে ফেলল। এতে করে শেহান আরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মেয়েটাকে দেখার পর থেকে মনে হয়েছে এই মেয়েকে সে চিনে, তবে ব্রেনের চাপ ফেলেও এই মেয়ে সম্পর্কে কোনো স্মৃতি মনে করতে পারেনি। এখন মেয়েটার হাসি দেখে মনে হচ্ছে এই মেয়েও তাকে চিনে। কাল দুপুরে ছবিগুলো পাঠানো হলেও তাজওয়ার আজ সকালে দেখেছে ছবিতে মিস শেহনাজ সাদা পাঞ্জাবি পরা একটা লোকের সামনে দাঁড়িয়ে আছে। যতটুকু মনে হচ্ছে দুজনে কথা বলছে। এটা দেখে তাজওয়ারের কপাল কুঁচকে উঠল, কারণ সাদা পাঞ্জাবি পরিহিত লোকটাকে সে চিনে। শেহরান শিকদার, রাজনীতিতে তার বাবার প্রতিদ্বন্দ্বী। এখন কথা হচ্ছে এই লোকের সাথে মিস শেহনাজ কি করছে। তাজওয়ার ছবিগুলো কয়েকবার জুম করে দেখল। তার ঠোঁটে হঠাৎ ফিসেল হাসি দেখা দিল। মিস শেহনাজ এক বাচ্চার বাপের সাথে প্রেম করছে। অবশ্য প্রেম করলেও ক্ষতি নেই, স্বামীর পরকীয়া ধরার জন্য বাচ্চার মানে। ফোনটা রেখে তাজওয়ার কিছুক্ষণ চুপ করে বসে এলো। কিছু ভাবছে সে। ভাবনা শেষ হতে আবার ফোন হাতে নিয়ে একটা নম্বর ডায়াল করলো। অনেকক্ষণ রিং হলেও অপর প্রান্তে কেউ ধরল না। দাঁতে দাঁত চেপে তাজওয়ার বলল, ফোন তোর পাইপথ দিয়ে ঢুকাবো বাল। শত্রুপক্ষের লোকের সাথে মিস শেহনাজের চেনা জানা আছে, বিষয়টা জেনে ভালো লাগলো না তার। ওদিকে দাদাজান মরার আগে তাকে ফাঁসি দিয়ে গেছে। এই মেয়েকে তার বিয়ে করতে হবে। যদিও তার বিয়ে শাদী করার ইচ্ছে ছিল না। মানুষ যেই প্রয়োজনে বিয়ে করে, বিয়ে না করেও তার সেই প্রয়োজন পূরণ হচ্ছে। তাহলে খামোখা জীবনে ঝামেলা জড়ানোর মানে কি? কিন্তু বুড়োর কথা রাখতে হবে, না হলে বুড়ো যদি আবার মরেও শান্তি না পায়। রাজনীতির মাঠে আমার বাপের সাথে পুন্দাপুন্দি করো, তাতেও হচ্ছে না। রাজনীতির বাইরে আমার হবু বউয়ের সাথে গুলুগুলো চালিয়ে যাচ্ছ। তুমি কেন মিয়া কারণ ছাড়া আমার লুঙ্গি ধরে টানাটানি করতেছ? তোমার সাথে শত্রুতা করে আমার পোষাবে না। তুমি মিয়া ভদ্রলোক, আমি আবার তোমার মতো এত ভালো মানুষ না। আমি শত্রুতা করলে কোনো নীতি ধর্ম রেখে করি না। স্কুল ছুটি হলে শেহনাজ বেরিয়ে এলো। আজকে বাজার করে ফিরতে হবে। শান্তি আপু বাজার করতে পারে না, শাকসবজির দ্বিগুণ দাম দিয়ে আসে, তাই বাজারটা সবসময় সেই করে। রোদ থেকে বাঁচতে ছাতা মেলে দিল। শেহনাজ খেয়াল করলে দেখতে পেত সে রাস্তায় নামার সাথে সাথে দুজন লোক তার পিছু নিয়েছে। মোটামুটি দূরত্ব রেখে তাকে ফলো করছে। শেহনাজ বাজারে ঢুকলে দুজনের থেকে একজন কাউকে ফোনে জানালো, ভাই ভাবি দেখি বাজারে আইছে। তাজওয়ার কপাল কুঁচকে বলল, বাজারে কেন? বাজারে মানুষ কেন যায় ভাই? বাজার করতেই তো। তোদের ভাবি কেন বাজার করতে যাবে? ভাবি একলা মানুষ, নিজের কাম তো নিজেরই করতে হবে। তাজওয়ার বিশ্রী একটা গালি দিয়ে বলল, তোদের ভাবি বাজার করে, তোরা কেন আসিস শুয়োরের বাচ্চা? তাজওয়ার খানের হবু বউ বাজার করতে গেছে, এই খবর আবার আমাকে দিচ্ছিস? আমার তো তোদের কলিজে কেটে খেতে ইচ্ছে করছে রে। ছেলেটা ভয় পেয়ে গেল। ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলল, গোস্তাকি মাফ করবেন ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু ভাই আপনি তো আমাদের ভাবির সামনে যেতে নিষেধ করেছিলেন, বলেছিলেন ভাবি যেন জানতে না পারে আমরা তাকে ফলো করতেছি। বাজার করে তার দরজা রেখে এলে সে কি তোদের দেখতে পাবে? নাটকির পুত, আড়াল থেকে তার সব কাজ করে দিবি। বিদ্যুৎ বিল দেয়া থেকে শুরু করে তার বাড়ির ময়লা ফেলা দেওয়া পর্যন্ত সব করবি। নিজেরা না পারলে মানুষ দিয়ে করাবি। তবুও আমার হবু বউ যেন কোনো কাজ না করে। তার কষ্ট হলে আমি তোদের দুইটার গলায় পাড়া দিয়ে দম বের করে আনবো। শেহনাজ দোকানিদের সাথে অনেক দামাদামি করে আনাজপত্র কিনছে। মাছের বাজারে গিয়ে মাছের দাম শুনে মনে হলো আজ সত্যি সত্যি মাছের বাজারে আগুন লেগেছে। তাই যে টাকা দিয়ে মাছ কিনতো সেই টাকার ডিম কিনে নিয়ে চলে এলো। এই সপ্তাহে মাছ না খেলেও চলবে, এমনি তো মাছ সে তেমন একটা খায় না। বাজারের ঝোলা হাতে নিয়ে শেহনাজ হাঁটতে হাঁটতে মনে মনে হিসাব করছে কোন জিনিসের দাম কতটা বাড়লো। রাস্তা পার হয়ে গলির মোড়ে ঢুকতে তার মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। থমকে দাঁড়িয়ে সাথে সাথে হঠাৎ ঘুরে তাকালো সে, কাউকেই দেখতে পেল না।
চারদিক ফাঁকা, হাওয়ায় উড়ে যাওয়া কাগজ রাস্তার ধুলোর সাথে গড়াগড়ি খাচ্ছে। শেহনাজ দেখতে পাওয়ার আগেই মন্টু ঝন্টু দুজন আড়ালে চলে গেল। এ যাত্রায় ধরা পড়া থেকে বেঁচে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মন্টু বলল, ম্যাডাম ভাবি সেই চালাক রে ভাই। ঝন্টু উকি দিয়ে দেখতে দেখতে বলল, চালাক না হইলে কি ভাই এই ম্যাডামের পিছে লাগছে? কাউকে দেখা না গেল শেহনাতের মনের মধ্যে অদ্ভুত খসখসানি রয়ে গেল। কয়দিন ধরেই তার এমন লাগছে, বাসা থেকে বের হলে মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। এরকম মনে হওয়ার কারণ কি সে জানে না। শেহনাত নিজেকেই বোঝাতে চাইল, তোকে কে ফলো করবে? পৃথিবীতে কে তোকে চিনে? হালকা হেসে হাঁটতে হাঁটতে বিড়বিড় করলো, দিন দিন সন্দেহবাতিক হয়ে যাচ্ছিস। এত সন্দেহ করা ভালো লক্ষণ না। মনকে নিয়ন্ত্রণ কর, না হলে পাবনা যেতে বেশি সময় লাগবে না। স্নেহার বন্ধুরা অনেকদিন ধরে একটা প্ল্যান করছে। এই গোপনীয় প্ল্যানে ফাঁস হয়ে গেলে সব কটার কপালে দুঃখ আছে। তারপরও তারা প্ল্যানটা সাকসেসফুল করতে চাচ্ছে। বাকিরা বাড়ি থেকে অনুমতি পেয়ে গেলেও স্নেহা এখনও পায়নি। ইলা শুনে বলল, জানতাম সমস্যা তোকে নিয়েই হবে। তুই কি সত্যি আসতে পারবি না? স্নেহা যেতে পারবে কিনা তখনই বলা যাবে, যখন সে বাড়িতে এই ব্যাপারে কথা বলবে। সে তো এখন পর্যন্ত কাউকে বলতেই পারেনি। আমি এখনো বাড়িতে বলিনি। এখনো বলিসনি? কবে বলবি তাহলে? দেখি, আজই বলবো। প্লিজ বল দোস্ত, আমরা জীবনে কত অ্যাডভেঞ্চার করেছি, অথচ তুই কিছুই করতে পারলি না। আমার ভাইদের মতো তোদেরও দুইটা ভাই থাকলে দেখা যেত কত অ্যাডভেঞ্চার করতে পারতিস। ওরা তো তোর আপন ভাই না। চাচাতো ভাইরা তোকে এত কেন শাসন করে? বান্ধবীর এই কথাটা স্নেহার মোটেও ভালো লাগলো না। তাই সাথে সাথে কঠিন গলায় বলল, চাচাতো ভাই হলেও শেহরান ভাইয়া আর শেহান ভাইয়া দুজনেই আমার আপন ভাই। আর কোনোদিন আমার ভাইদের নিয়ে এভাবে বলবি না। আচ্ছা, যা বলবো না, তুই আগে তোর ভাইদের থেকে অনুমতি নে। তোকে তো ওরা কত আদর করে, নিশ্চয়ই তোর কথা ফেলবে না। কল কেটে দিয়ে স্নেহা ভাবছে ছোট ভাইয়ের সাথে কথা বলবে। পরক্ষণেই ভাবলো, না, ছোট ভাইয়া জীবনেও অনুমতি দিবে না। বড় ভাইয়া একটু রাগী হলেও তার সব কথা শোনে, তাই বড় ভাইয়ের সাথেই কথা বলতে হবে। স্নিগ্ধ ফুপির সাথে কানামাছি খেলছিল। তার চোখ এখনো বাঁধা। অনেকক্ষণ ধরে ফুপিকে খুঁজছে সে। ফুপিকে ধরতে না পেরে এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফুপিন, কোথায় তুমি? স্নিগ্ধর ডাকে স্নেহার হুঁশ ফিরল। দৌড়ে গিয়ে স্নিগ্ধর কাছে ধরা দিয়ে বলল, এই তো আমি বাবা, ফুপিনকে তুমি ধরে ফেলেছ। স্নেহা স্নিগ্ধর চোখ থেকে কাপড় খুলে দিল। ফুপিকে দেখে স্নিগ্ধ হেসে বলল, এবার তাহলে তোমার চোখ বাঁধো। আচ্ছা, বাঁধছি। তুমি কিন্তু চিটিং করবে না ফুপিন। করবো না বাবা, প্রমিস করো। প্রমিস। শেহান সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছে। নিজের ঘরে যাওয়ার আগে সে স্নিগ্ধর ঘরে গেল। স্নিগ্ধ মনোযোগ দিয়ে খাতায় কিছু লিখছিল। শেহান পেছন থেকে এসে এক থাবায় ওকে কোলে তুলে নিল। স্নিগ্ধ রাগ করে বলল, চাচ্চু, আমি হোমওয়ার্ক করছিলাম। এত হোমওয়ার্ক করে কি করবি বেডা? হয় বাপের মতো রাজনীতিবিদ হবি, আর না হয় চাচার মতো অফিসের ঘানি টানবি। স্নিগ্ধ এত কিছু বুঝল না। শেহান স্নিগ্ধর গালে কামড় বসিয়ে দিলে স্নিগ্ধ গাল ডলে বলল, ব্যথা লাগে চাচ্চু। লাগুক ব্যথা, ছোটবেলা তুইও আমাকে কম ব্যথা দিসনি। তখন নতুন নতুন দাঁত উঠেছে। করাতের মতো ধার দাঁত দিয়ে একবার আমার নাকে কামড় দিয়ে কয়েক মিনিট ঝুলেছিলি। আমি এখন তোর নাক কামড়ে খেয়ে ফেলবো। চাচ্চুর কথা শুনে স্নিগ্ধ নাক চেপে ধরল। চাচ্চু সত্যি তার নাক খেয়ে ফেলবে, এই ভয় পেয়ে ফুপিকে ডাকতে লাগলো, ফুপিন, ফুপিন, বাঁচাও, বাঁচাও ফুপিন। স্নেহা স্নিগ্ধর জন্য পাস্তা বানাতে গিয়েছিল। পড়তে বসে এই ছেলের দুনিয়ার সব খাবারের কথা মনে পড়ে। আজ পাস্তার কথা মনে পড়েছে। স্নিগ্ধর চেঁচানো শুনে স্নেহা ছুটে এলো। কি হয়েছে স্নিগ্ধ? এ বাবা! ঘরে এসে দুই চাচা ভাতিজাকে দেখে বুঝতে পারলো কি হয়েছে। শেহান তখনও স্নিগ্ধর নাকে কামড় দেওয়ার চেষ্টা করছে। স্নিগ্ধ ফুপির দিকে তাকে চেঁচাচ্ছে, বাঁচাও ফুপিন, চাচু আমার নাক খেয়ে ফেলবে, বাঁচাও। ওসব পার্টিতে যেতে আমার বিরক্ত লাগে মা। পায়েল সোফায় বসে আছে। তার মা
ও বান্ধবী যে তার ম্যানেজারও দুজন তার সামনে দাঁড়িয়ে আছে। পায়েল পার্টিতে যাবে না শোনার পর থেকে যেন মার প্রেশার বেড়ে গেছে। মেয়েকে বুঝিয়েও লাভ না হলে বকাবকি শুরু করলেন। মার ওসব কথা শুনে পায়েলের মন খারাপ হলেও সে তার সিদ্ধান্তে অটল রইল। রাইমা মেয়ের বান্ধবীর দিকে তাকে বললেন, আমি যতই এই মেয়ের কেরিয়ার গুছিয়ে দিতে চাই, এই মেয়ে ততই নিজের হাতে নিজের কেরিয়ার নষ্ট করতে চায়। তুমি ওকে বোঝাও দিবা? পায়েল মায়ের কথার জবাবে বিড়বিড় করে বলল, আমি এমন কেরিয়ার চাই না মা। এই মিডিয়া জগৎ আমার জন্য না। লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি হাঁপিয়ে উঠি। সারা বছর লাইমলাইটে থাকার জন্য সাংবাদিকদের টাকা খেয়ে নিজের নামে ফেক নিউজ ছড়ানো, এসব দেখে আমার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। আমি অসুস্থ জগতের অংশ হতে চাই না। রাইমামের মুখের সামনে এসে চেঁচিয়ে বলল, কি চাস তুই? আমাকে বল, কেন তুই এমন করিস? তোর মন আসলে কি চায়? পায়েল এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। আজকাল সে তার নিজের মাকে চিনতে পারে না। তার মা আগে এমন ছিল না। তার শৈশব কেটেছে স্বপ্নের মতো। বাবা ছোট্ট একটা চাকরি করলেও তাদের তো দুঃখ ছিল না। মাও এতটা উচ্চভিলাষী ছিল না। বাবার বেতনের অল্প টাকা দিয়েও সুন্দর করে সংসার চালিয়ে নিত। মাসে একদিন ঘুরতে যেত। সুখ এমন একটা জিনিস যা কৌটোয় বন্দি করে রাখা যায় না। তাদের জীবনে সুখ স্থির হয়নি। সে হাই স্কুলে পড়ার সময়ে বাবা মারা গেলে মা তাকে নিয়ে গভীর সমুদ্রে পড়ে যায়। আত্মীয় স্বজনরা কয়দিন তাদের দেখবে? দুজন মানুষের দায়িত্ব নেওয়া তো মুখের কথা না। সংসার চালাতে মা তখন নিজের এক বান্ধবীর সাহায্যে নাটকে ছোটোখাটো পাঠ পেয়ে যায়। হাইস্কুল শেষ হওয়ার পরে কলেজে এডমিশন নিলে মায়ের বান্ধবী তাকে দেখে। সেদিনই তিনি মাকে বলেন, রাইমে নিজের ঘরে চাঁদ লুকিয়ে রেখে তুই কেন এত স্ট্রাগল করছিস? তোর মেয়েকে এই লাইনে নিয়ে আয় না। আল্লাহ তোর মেয়ের যে রূপ চেহারা দিয়েছে, এই মেয়ে ইজিলি নায়িকার রোল পেয়ে যাবে। ব্যাস। তারপর কাহিনী না লিখলেও বোঝা উচিত। কলেজ থেকে ড্রপ আউট হয়েছে। মায়ের বান্ধবীর কথায় ঠিক ছিল। মডেলিংয়ে নেমেই 2-3টা নাটকের অফার পেয়ে গেল। তবে মা তাকে নাটকের নায়িকা বানাবে না, মুভি পেলে করবে। পায়েলের অবশ্য নাটক মুভি করার চেয়ে মডেলিংয়ে ঠিক লেগেছে। মুভিতে নায়ককে জড়িয়ে ধরা, সব কিসিং সিনও থাকে। মডেলিংয়ে এসব নেই। তাই মুভির অফার পেয়েও পায়েল মুভি করেনি। দিবা পায়েলকে বোঝাচ্ছে, কেন আন্টিকে রাগাচ্ছিস পায়েল? পার্টিতেই তো যেতে বলছে, আমিও তো সাথে যাব, চল না প্লিজ। পায়েল অসহায় চোখে বান্ধবীর দিকে তাকিয়ে বলল, আমরা সত্যিই ভালো লাগে না রে দিবা। আমি একটা সাধারণ জীবন চেয়েছিলাম। দিবা পায়েলকে জড়িয়ে ধরল। সে জানে পায়েল কি চায়। এই মেয়ে ছোট্ট একটা সংসার চায়। তাকে ভালোবেসে আগলে রাখবে এমন একজন দায়িত্ববান স্বামী চায়। 2-3টা ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার করতে চায়। অথচ এই মেয়ে যা চায় তা অনেক মেয়েরাই চায় না। কত মেয়েই তো স্বামী সংসার ফেলে নিজের নাম বানাতে আসে। অন্যরা যা চেয়ে পায় না, এই মেয়ে কত সহজে পেয়ে গিয়েও মূল্য দিচ্ছে না। পাপা এখনও ফেরেনি, তাই স্নিগ্ধ আজ ফুপির সাথে ঘুমাবে। ঘুমানোর আগে ফুপি তাকে ডায়নোসরের গল্প শুনিয়েছে। তবে ফুপির গল্প তার ভালো লাগেনি। ফুপির গল্পে ডায়নোসরের বউ আছে, ছেলে মেয়ে আছে। পাপার গল্পে এসব নেই। পাপার গল্পে ডায়নোসরের শত্রুদের হাত থেকে দেশ রক্ষা করতে মারামারি করে। স্নিগ্ধর মারামারি গল্প ভালো লাগে। স্নেহা স্নিগ্ধর ঘুমন্ত মুখের দিকে তাকে হাসল। ঘুমানোর আগ পর্যন্ত পক পক করে তার মাথা খেয়ে এখন কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে বাবু। স্নেহা ঝুঁকে স্নিগ্ধর কপালে চুমু খেল। ভাইয়া যখন স্নিগ্ধকে নিয়ে আসে তখন তার বয়স 14। সে নিজেও ছোট ছিল বলা যায়। তারপরও স্নিগ্ধকে সারাক্ষণ কোলে রাখত। কেউ তার কোল থেকে স্নিগ্ধকে নিতে চাইলে গাল ফুলিয়ে সবার সাথে কথা বলা বন্ধ করে দিত। তার জেদের কারণে স্নিগ্ধর নামটা পর্যন্ত তার সাথে মিলিয়ে রাখা হয়েছে। এই ছেলে যেমন ভাইয়ের প্রাণ, তেমন তাদের সবার জান স্নিগ্ধ। গায়ের ওপর থেকে স্নিগ্ধর হাত সাবধানে সরিয়ে রেখে স্নেহা বিছানা থেকে নেমে পড়ল। বাইরে এসে সদর দরজা খোলার শব্দ শুনে দৌড়ে গেল। নিশ্চয় বড় ভাইয়া এসেছে। স্নেহাকে দেখে শেহরান জিজ্ঞেস করল, স্নিগ্ধ ঘুমিয়ে পড়েছে? একটু আগেই ঘুমিয়েছে।
নিজের ঘরে যাওয়ার আগে শেহরান স্নেহার ঘরে এসে ঘুমন্ত ছেলেকে দেখল। সারাদিন এই পাঞ্জাবি পরেছিল, ঘামে ভিজে গা থেকে গন্ধ আসছে, তাই আর এই অবস্থায় ছেলের কাছে গেল না, রুমে চলে এলো। ফ্রেশ হয়ে রুমে এলে স্নেহাকে দেখল। স্নেহা বলল, বড় মা মাথা ব্যথার ওষুধ খেয়েছে, ঘুমিয়েছে, মাও ঘুমিয়ে পড়েছে, আজ তোমাকে আমি বেড়ে খাওয়াবো, তাড়াতাড়ি আসো। শেহরান হাসলো, বলল, যাতে আসছি। স্নেহা সবকিছু গরম করে এনে ভাইকে ভাত দিল। খাওয়া শেষে শেহরান স্নিগ্ধকে ঘরে নিয়ে যেতে চাইলে স্নেহা বলল, আজ আমার ঘরে থাকুক, রাতে আর উঠবে না। শেহরান স্নিগ্ধকে না নিয়ে রুমে চলে এলো, তবে ছেলেকে ছাড়া ফাঁকা ঘরে শুতে পারল না, তাই বাইরে চলে এলো। দোতলায় বসার জন্য সুন্দর জায়গা আছে, ওখানে বসলো সে। একটু পরে স্নেহা চায়ের কাপ হাতে ভাইয়ার সামনে এসে দাঁড়ালো। বড় ভাইয়াকে সে ছোট ভাইয়ের তুলনায় একটু কম ভয় পায়। ছোট ভাইয়া তো একটা ডাকাত, কথায় কথায় মারে। সেদিক দিয়ে বড় ভাইয়া জীবনও তার গায়ে হাত তোলেনি। ভাইয়া চা। শেহরান এই সময় চা খায় না, তারপরও সে বোনের হাত থেকে চায়ের কাপ নিয়ে বলল, বস। স্নেহা বসলো। শেহরান জিজ্ঞেস করলো, স্নিগ্ধ উঠেছে? না, স্নিগ্ধ বেশিরভাগ সময় বাবার সাথে ঘুমায়, তবে মাঝে মাঝে ফুপির সাথে ঘুমানোর জন্য বায়না ধরে। স্নিগ্ধ কেন স্নেহার সাথে ঘুমায় এজন্য শেহান রাগ করে, কারণ স্নিগ্ধ কখনোই শেহানের সাথে ঘুমাতে রাজি হয় না। কিছু বলবি? স্নেহা ধরা পড়ে গিয়ে ঢোক গিলল। ভাইয়া কিভাবে বুঝে ফেলল সে কিছু বলতে চায়। শেহরান বোনকে দেখে মনে মনে হাসল। ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছে, ওর নারী নক্ষত্রের সাথে পরিচিত সে, তাই বোনকে বোঝা তার জন্য কঠিন কোনো কাজ না। কিছু চাই? স্নেহা মাথা নিচু রেখে মৃদু স্বরে জবাব দিল, কি চাই বল। স্নেহা জানে ভাইয়া তাকে মারবে না, ধমকাবে না, এমনকি কিছুই বলবে না, তারপরও ভয় পাচ্ছে, হাত কচলাচ্ছে। শেহরান বোনের ভয় বুঝতে পেরে নরম গলায় বলল, কিছু বলবো না, বল। স্নেহা ইতস্তত গলায় বলল, আমার বান্ধবীরা সবাই ইলাদের বাড়িতে এক রাত থাকতে চায়, আমাকেও যেতে বলেছে, তুই যেতে চাস? স্নেহা মাথা নেড়ে হ্যাঁ জানালো। ঠিক আছে। স্নেহা ঝট করে ভাইয়ের দিকে তাকালো, চোখে প্রশ্নবিদ্ধ দৃষ্টি। শেহরান হালকা হেসে বলল, অনুমতি দিয়েছি। স্নেহা এবার খুশিতে লাফিয়ে উঠে বলল, থ্যাঙ্কস ভাইয়া, আমি জানতাম তুমি না করবে না, তোর ওপর বিশ্বাস আসছে বলে অনুমতি দিয়েছি, এবং এটাও আশা করছি আমার বোন আমার বিশ্বাসের মর্যাদা দিব ভাইয়া, আমি কখনো তোমার বিশ্বাস ভাঙো না। বোনের খুশি দেখে শেহরান হাসল। শেহান ছাদ থেকে নেমে নিজের ঘরে যাওয়ার সময় স্নেহার চেঁচানো শুনে এগিয়ে এলো, আর চোখে স্নেহার দিকে তাকিয়ে ভাইকে জিজ্ঞেস করলো, কোথায় যেতে চায় ও? ছোট ডাকাত এসে পড়েছে, তাই স্নেহা আর এখানে দাঁড়ালো না। আসলে মানুষের অনুমতি পেয়ে গেছে, আসল মানুষের অনুমতি পেয়ে গেছে, নকল মানুষ কি বলে এসব শোনার সময় নেই। স্নেহা চলে গেলে শেহান ওর জায়গায় বসলো। বলো। শেহরান শান্ত স্বরে বলল, বন্ধুর বাড়িতে। শেহানের কপাল কুঁচকে গেল। কেন? সবাই একদিন একজনের বাড়িতে থাকবে। রাতে নাকি দিনে? রাতে। শেহান বিরক্ত মুখে বলল, রাতের বেলা বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতে হবে কেন? তুই কেন থাকিস? আমার বন্ধুদের বাড়ি আনার ওপর নিষেধাজ্ঞা আছে, তাই আমি গিয়ে থাকি। স্নেহার বান্ধবীদের আনার ক্ষেত্রে তো কোনো বাধা নেই। স্নেহার যেতে হবে না, ওদেরকে বরং আমাদের বাড়িতে আসতে বলুক, একদিন যাক। শেহান ঘাটতারামি করে বলল, না ভাই। শেহরান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সে জানে ভাই হিসেবে শেহান স্নেহাকে কতটা ভালোবাসে, তাই বলে তো স্নেহার জীবনের কন্ট্রোল এ নিয়ে নিতে পারবে না শেহান বিরক্ত হয়ে ভাইয়ের দিকে তাকালো। ভাইয়ের কথা মানতে ইচ্ছে করছে না। স্নেহাকে সে বিশ্বাস করলো। স্নেহার বান্ধবীগুলোকে করে না, বেহায় একদল মেয়েকে বান্ধবী বানিয়েছে। বান্ধবীর বড় ভাই যেন তার সাথেই তো এরা ফ্লার্ট করতে আসে। অন্য ছেলেদের সাথে আর কি মাশাল্লাহ জানে। এদের সাথে বেশি দিন মিশলে স্নেহাও এদের মতো নির্লজ্জ হয়ে যাবে। যেতে দে শেহান, স্নেহার ওপর আমার বিশ্বাস আছে, তোমার বোনের ওপর আমারও বিশ্বাস আছে, কিন্তু ওর বেহায়া বান্ধবীগুলোর উপর নেই। স্নেহা আড়ালে দাঁড়িয়ে ছোট ভাইয়ের কথা শুনে মুখে মোচড় দিল। নিজেই বডি বাইক দেখে মেয়েদের পাগল করবে, আবার মেয়েরা পাগল হলে বেহায়া বলবে ঢং।
স্নেহা মুখ মোচড় দিয়ে চলে গেল। বড় ভাইয়ের অনুমতি পেয়ে গেছে মানে বাবা মাও কিছু বলতে পারবে না, এই ডাকাত যত খুশি প্যাক প্যাক করুক। শেহনাতের একটা বাজে স্বভাব হলো ফজরের নামাজ পড়ে ঘুমালে আর উঠতে পারে না, যেমন আজকেও পারেনি। স্কুল শুরু হওয়ার আর 20 মিনিট আছে, এই 20 মিনিটে সে তৈরি হবে, খাবে নাকি স্কুলে পৌঁছাবে। শেহনাতকে আজও না খেয়ে বেরোতে দেখে শান্তি বলল, আজও না খেয়ে বেরোচ্ছিস? শেহনাত দাঁড়ালো না, দৌড়ের ওপর থেকেই বলল, কপালে সকলের রিজিক লেখা নেই আপা। জুতা পায়ে দিতে দিতে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরিয়ে একটাও রিক্সায় দেখা না পেয়ে মুখ ফসকে গালি দিয়ে ফেলল। কাকে দিল নিজেও জানে না, রিক্সাওয়ালাকে দেয়নি, ওনাদের কোনো দোষ নেই, নিজেকেই হয়তো দিয়েছে, দোষ তো তারই। মন্টু ঝন্টু কিছুটা দূরে দাঁড়িয়ে ভাবির ওপর নজর রাখছে। ভাবি রিক্সা না পেয়ে রেগে গেছে, তারা বুঝতে পেরেছে। ঝন্টু বলল, আজকে ভাবির সত্যি দেরি হয়ে গেছে। মন্টু মাথা চুলকে বলল, ভাইকে জানাবো? জানালে অবশ্য ভাই ভাবিকে গাড়ি কিনে দিবে, ভাইয়ের অনেক টাকা। তখনই একটা রিক্সা আসতে দেখা গেল, কিন্তু রিক্সাতে একটা ছেলে বসে আছে। মন্টু ঝন্টুর দিকে তাকালো, ইশারা বুঝে গিয়ে ঝন্টু রিক্সা থামিয়ে ফেলল। পকেট থেকে চাকু বের করে ছেলেটাকে ঘাট ধারে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বলল, যেখানে যাচ্ছিলি হেঁটে যা। চাকু দেখে ছেলেটা আর কথা বলার সাহস করলো না। ঝন্টু এবার রিক্সাওয়ালার দিকে চাকু ধরে বলল, সামনে গিয়ে একটা আপাকে পাবি, মাথায় গোলাপি ওড়না দেয়া, ওই ম্যাডাম আপাকে স্কুলে নামিয়ে দিবি, আপার থেকে ভাড়া নিবি না, যাবার কুইক। রিক্সাওয়ালা চলে যাওয়ার আগে মন্টু বলল, ঝড়ের গতিতে যাবি কিন্তু সাবধান, অ্যাক্সিডেন্ট যেন না হয়। অ্যাক্সিডেন্ট করে যদি আপা আঘাত পায় আর তুই মরার পথেও থাকিস, তোকে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে আবার মারবো, বুঝেছিস কথা? রিক্সাওয়ালা ভয়ে ঢোক গিলে মাথা নাড়ল। স্নিগ্ধ স্লিপারের ওপর থেকে পিছলিয়ে তরতরিয়ে নেমে যাচ্ছে, একবার নেমে আবার উঠছে। খেলাটায় সে মজা পেয়েছে। ওর দেখা দেখি এবার আরেকটা বাচ্চা উঠল। স্নিগ্ধ উপরে বসা অবস্থায় তাকে ধাক্কা দিয়ে দিল। স্নিগ্ধ প্রস্তুত ছিল না, তাই নিচে নেমে ব্যালেন্স সামলাতে পারল না, দুই হাঁটুর উপর পড়ে গেল। সূর্য উপরে দাঁড়িয়ে হাসছে। স্নিগ্ধ ব্যথা পায়নি, কিন্তু সূর্যকে হাসতে দেখে তার কান্না পেয়ে গেল, চোখ লাল হয়ে উঠল। শেহনাত এদিক দিয়ে যাচ্ছিল, দৃশ্যটা তার নজরে পড়েছে। স্নিগ্ধ যখন নিচে পড়ছিল সে নিজেও ভয় পেয়ে গিয়েছিল। শেহনাত দ্রুত এগিয়ে এলো, স্নিগ্ধর সামনে বসে নরম গলা জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছে স্নিগ্ধ? স্নিগ্ধ টলমল চোখে নিচের দিকে তাকালো। বাচ্চাটার কান্না চেপে রাখা দেখে শেহনাতের ভীষণ মায়া হলো। পায়ে ব্যথা পেয়েছো বাবা? স্নিগ্ধ উপর নিচ মাথা নাড়ল। শেহনাত এবার সূর্যের দিকে তাকালো, একটু কঠিন গলা বলল, সূর্য সেন, তুমি স্নিগ্ধকে ধাক্কা কেন দিয়েছ? সূর্য নিজেও মিসকে দেখে ভয় পেয়ে গেছে। আমি ধাক্কা দেইনি মিস। সূর্য মিথ্যে বলেছে দেখে শেহনাতের রাগ হলো না, কারণ বাচ্চারা নিজের দোষ ঢাকতে মিথ্যার আশ্রয় নেয়। সে কণ্ঠস্বর কোমল করে বলল, মিথ্যা বললে কি হয় জানো তো সূর্য সেন? সূর্য মাথা নাড়ল, জানে না সে। শেহনাত বলল, মিথ্যা বললে গড পানিশ করে, জিহ্বা কেটে নেয়, তুমি মিথ্যা বললে তোমার জিহ্বা কেটে নিবে, গড তার জিহ্বা কেটে নিবে। শুনে সূর্য ভয় পেয়ে গিয়েছে, কাদো কাদো মুখে বলল, আর মিথ্যা বলবো না মিস, ভেরি গুড। শেহনাত আবার স্নিগ্ধর দিকে তাকালো। ছেলেটা এত সুন্দর তাকালে গাল টেনে দিতে ইচ্ছে করে। শেহনাত স্নিগ্ধকে নিজের কাছে নিয়ে এলো, যে আমার ধুলো ঝেড়ে দিতে দিতে বলল, ব্যথা পেয়েছ? স্নিগ্ধ উপর নিচ মাথা নাড়ল। শেহনাত হেসে বলল, আর ম্যাজিক করে ব্যথা সারিয়ে দেই, আমি ম্যাজিক করে ব্যথা সারিয়ে দেই। স্নিগ্ধ অবাক হয়ে তাকালো, কৌতূহলী কণ্ঠে বলল, তুমি ম্যাজিক জানো? শেহনাত একটু আগেই সূর্যকে শিখেছে মিথ্যে বললে গড শাস্তি দেয়, অথচ সে এখন মিথ্যে বলছে। জানি তো, ম্যাজিক করে ডাইনোসর বানাতে পারো? শেহনাত স্নিগ্ধর গাল টেনে দিয়ে মৃদু হাসল, অত বড় ম্যাজিক তো আমি পারি না, আমি শুধু ম্যাজিক করে তোমার ব্যথা সারাতে পারবো। শেহনাত মিশে মিশে ম্যাজিক করে স্নিগ্ধর মনোযোগ ব্যথা থেকে সরিয়ে দিল। এখনো ব্যথা করছে? বাচ্চাদের ভুলানো খুব সহজ। স্নিগ্ধ হেসে বলল, ব্যথা করছে না। শেহনাত এবার সূর্যের দিকে তাকালো, আদেশ করে বলল, সূর্য সেন এদিকে এসো। সূর্য এসে বলল, ফ্রেন্ডকে সরি বলো। সূর্য বাধ্য ছেলের মতো তাকালো, তারপর বলল,
সরি স্নিগ্ধ। এবার দুজনে হ্যান্ডশেক করো। স্নিগ্ধ হ্যান্ডশেক করতে না চাইলে শেহনাজ বলল, বন্ধুরা ভুল করলে তাদের ক্ষমা করে দিতে হয় স্নিগ্ধ। স্নিগ্ধ হ্যান্ডশেক করলো। শেহনাজ হেসে বলল, দুজন হাক করো। মিসের কথা শুনে দুজন হাক করলো। শেহনাজ দুজনেরই হাত ধরে বলল, আজ থেকে তোমরা বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডরা কখনো মারামারি করে না। তোমরাও করবে না? আরও করবে মারামারি? সূর্য দুপাশে মাথা নেড়ে জানালো, করবে না। শেহনাজ হেসে বলল, গুড বাই। সূর্যকে গুড বাই বলায় স্নিগ্ধ বলল, আমাকেও বলো। শেহনাজ বুঝতে না পেরে বলল, কি বলবো? তুমি ওকে গুড বাই বলেছ, আমাকেও বলো। স্নিগ্ধের হিংসে করা দেখে শেহনাজ এবার শব্দ করে হেসে ফেলল। দুজনের গালে চুমু দিয়ে বলল, তোমরা দুজনেই গুড বাই। দুজনার কখনো ঝগড়া করবে না, বন্ধুকে সবসময় প্রোটেক্ট করবে। সূর্য বলল, আমি তোকে প্রোটেক্ট করব স্নিগ্ধ। স্নিগ্ধ বলল, আমিও তোকে প্রোটেক্ট করব। বড় ভাইয়ের থেকে অনুমতি পাওয়া মাও কিছু বলল না। ছোট ভাইকে নিয়ে ভয় নেই, কিন্তু ঘাটতারাও একটু আগে এসে বলেছে, তৈরি হ, তোকে নামিয়ে দিয়ে আসবো। স্নেহা আয়নার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে তৈরি হচ্ছে। স্নিগ্ধ ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুপিনের ঘরে এসেছে। ফুপিকে তৈরি হতে দেখে ঘুম জড়ানো গলে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ ফুপিন? স্নেহা ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। স্নিগ্ধর কথা শুনে ওর দিকে তাকালো। বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমিও যাবো ফুপিন। স্নেহা স্নিগ্ধর সামনে এসে বলল, তুমি যেতে পারবে না বাবা। কেন? কারণ আমি আজ বন্ধুর বাড়িতে থাকবো। তুমি কি রাতে পাপাকে ছাড়া থাকতে পারবে? স্নিগ্ধ পারবে না, তাই সে আর যাওয়ার বায়না করলো না। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে বেরিয়ে এসেছে। শেহান ওর জন্য অপেক্ষা করছিল। স্নেহাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। চুড়িদার পরেছে, কিন্তু মাথায় ওড়না দেয়নি। মাথায় ওড়না দে। স্নেহা মনে মনে মুখ ভ্যাংসালো। মাথায় ওড়না দিয়ে বলল, হয়েছে? মাথা থেকে যেন ওড়না না পড়ে, মনে থাকবে। জাহাপানা, ঠোঁটে এরকম ক্যাটকেটে রঙের লিপস্টিক লাগিয়েছিস কেন? স্নেহা হতাশ নিঃশ্বাস ফেলল। লিপস্টিক লাগায়নি সে, লিপ গ্লস লাগিয়েছে। এই ছেলে লিপস্টিক আর লিপ গ্লসের মধ্যে কি পার্থক্য বুঝে না? তার ভাবি কি টিকবে? টিস্যু থাকলে মুছে দাও, মুছে ফেলি। শেহান বিরক্ত মুখে বেরিয়ে যেতে যেতে বলল, এসব আবর্জনা ঠোঁটে দেওয়ার আগে ভাবা উচিত ছিল। এখন দিয়ে ফেলে মুছবি কেন? বেরোনোর আগে স্নেহা স্নিগ্ধকে অনেকগুলো চুমুখে আদর করে দিল। রাতে পড়তে বসবে, সবগুলো হোমওয়ার্ক করবে, ছোট দাদির কাছে খাবে, বাবা না ফেরা পর্যন্ত বড় দাদার সাথে তার ঘরে ঘুমাবে। একটু দুষ্টুমি করবে না। ফুপিন সকালেই চলে আসবে। স্নেহা বের হচ্ছে না দেখে শ্যান বাইরে থেকে চেঁচিয়ে ডাকলো, এই স্নেহার বাচ্চা, বেরোবি তুই? যাওয়ার ইচ্ছা না থাকলে বলে দে, আমি চলে যাই। ভাইয়ার ডাক পেয়ে স্নেহা দৌড়ে বেরিয়ে এলো। মাথা থেকে ওড়না পরে যেতে নিলে জিভ কামড়ে ওড়না টেনে নিল। গল্পটা অনেক সুন্দর। প্লিজ আপনারা পুরো গল্প জুড়ে থাকবেন। আপনাদের গল্পটা ভালো লাগবেই। কমেন্ট করবেন আর জানাবেন প্রথম পর্বটা কেমন লাগলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।